প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপন আলোয়। সাথে আছি আমি সানজিদা তন্নি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং আপনারা সবাই নিশ্চয়ই অপেক্ষা করে থাকেন আপন আলোয় কে আজ আমাদের এই ভুবনকে আলোকিত করেছে সেই মানুষটি রয়েছেন আমাদের সঙ্গে। আজ যিনি রয়েছেন তিনি ক্রিকেট অঙ্গনের একজন বিশেষ মানুষ। যেহেতু আপন আলোয় তিনি নিশ্চয়ই নারী, একজন প্রাক্তন নারী ক্রিকেটার যিনি এখন আন্তর্জাতিক মানের আম্পায়ার। বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছেন বিশ্বের দরবারে, সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে আমাদের মুখকে উজ্জ্বল করেছেন সাথীরা জাকির জেসি। সাথীরা জাকির জেসি এক নতুন দিগন্তের পথ চলা। যেখানে নারীরা খেলাধুলায় সুযোগ পেতে লড়াই করে, সেখানে এক নারী নিজের পরিচয় গড়ে তুলেছেন খেলোয়াড় হিসেবে, আবার ভেঙে দিয়েছেন আরেকটি দেয়াল আম্পায়ার হিসেবে। তিনি সাথীরা জাকির জেসি, বাংলাদেশের নারী ক্রীড়া জগতের গর্ব, এক নীরব বিপ্লবের অগ্রদূত। ৩০ নভেম্বর ১৯৯০ খ্রিস্টাব্দে লালমনিরহাট মাটিতে জন্ম নেয় এক ক্রীড়াপ্রেমী কন্যা সাথীরা জাকির জেসি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। সেই স্বপ্ন পূরণ করার জন্য ২০০১ সালে সপ্তম শ্রেণীতে পড়ার সময় ভর্তি হন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার অনুরাগ, ক্রিকেট ছিল তার প্রথম ভালোবাসা। এরপর কেটে যায় অনেকগুলো বছর। জেসি এইচএসসি পরীক্ষার সময় জানতে পারেন ঢাকায় প্রথমবারের মতো মেয়েদের একটি ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে। জেসি কোনো কিছু না ভেবে ঢাকা জেলা মহিলা ক্রিকেট দলে নাম লিখিয়ে ফেলেন। ক্রিকেট লিগ খেলেই সবার নজর কেড়েছিলেন তিনি। অলরাউন্ডার হিসেবেই জাতীয় দলে সুযোগ পেয়ে যান ২০০৭ সালে প্রথমবারের মতো গড়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে। তিনি জানতেন ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে মাঠে রাখবে। সব বাধাকে অতিক্রম করে নিজেকে বারবার প্রমাণ দিয়ে ফিরেছিলেন আপন গতিতে। বহুমুখী প্রতিভার এই মানুষটি ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য দিয়েছেন, টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তার সাফল্য গাথার মুকুটে আরেকটি পালক যুক্ত করেছেন প্রথম নারী আম্পায়ার হিসেবে নাম লিখিয়ে। আম্পায়ারিংয়ে দীক্ষার শুরুটা হয়েছিল ২০০৯ সালে আম্পায়ারিং কোর্স করে। ধাপে ধাপে নিজেকে পরিণত করেছেন। ঘরোয়া স্তরে আম্পায়ারিংয়ের পর পরিচালনা করেছেন আন্তর্জাতিক ম্যাচও। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নারী আন্তর্জাতিক আম্পায়ার, যিনি ইতিমধ্যে ৩০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন। গত ১-১.৫ বছরে প্রায় ৫০ থেকে ৬০টারও বেশি ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ এবং মহিলা বিশ্বকাপের বাছাই পর্বে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার তিনি। তার পদচারণায় অনুপ্রাণিত হচ্ছে এক নতুন প্রজন্ম। সাথীরা জেসি শুধু একজন আম্পায়ার নন, তিনি নারী ক্রিকেট আম্পায়ারিংয়ের একটি উজ্জ্বল প্রতীক। ভবিষ্যতের জন্য তিনি শুধু আশা নন, বাস্তবতার নাম। তিনি দেখিয়ে দিয়েছেন ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটি নেতৃত্ব, সাহস এবং দৃষ্টিভঙ্গির প্রশ্ন। সাথীরা জাকির জেসি একজন সাহসী নারী, যিনি ইতিহাস লিখেছেন দুই হাতে। বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে তার পদক্ষেপ একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি আমাদের সকলের অনুপ্রেরণা। জেসি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজ আপন আলোয় আপনাকে পেয়েছি, যেমনটা বলছিলাম যে বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে আপনার পরিচিতি। এই যে একজন নারী ক্রিকেটার হিসাবে, নারী আম্পায়ার হিসাবে এই যে পরিচিতিটা, এটা কেমন উপভোগ করেন? এটা আসলে অন্যরকম একটা বিষয়। সবসময় আমার স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের প্রথম ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশের হয়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করব, এবং আলহামদুলিল্লাহ সেটা করতে পেরেছি। এবং ক্রিকেট ক্যারিয়ারের পরে আমার ক্যারিয়ারটা আরও বড় পরিসরে গেছে, যেটা এখন আগে দেখা যেত যে আমি আমার বাংলাদেশের হয়ে খেলছি, বাট এখন যেটা হচ্ছে যে বাংলাদেশের হয়ে আমি একমাত্র এভাবে প্রতিনিধিত্ব করছি, যেটা সব দেশে হয়তো বা ওয়ার্ল্ডে খুব ভালো একটা পজিশনে আমি এখন টপ 10-এ অলমোস্ট চলে এসেছি। সো এখন পরিধিটা আরও বেড়ে গেছে, এবং যেটা আমি হয়তো বা স্বপ্নও দেখিনি, স্বপ্নের থেকে বেশি পেয়ে গেছি হয়তো বা। বাহ, চমৎকার। নারী ক্রিকেটার হিসাবে যখন বাংলাদেশের হয়ে খেলতেন তখন নিশ্চয়ই এক ধরনের ভিন্ন অনুভূতি হতো, কিন্তু সেখান থেকে এই যে আম্পায়ার হওয়া, সেই ভাবনাটা কখন আসলো আপনার মধ্যে?
দেখেন, আম্পায়ারিং তো ক্রিকেট খেলারই একটা পার্ট। আমি যেমন ক্রিকেট খেলার সাথে সাথে আমি কমেন্ট্রি করেছি, আমি ক্রিকেট বিষয়ক প্রোগ্রামগুলো করতাম, ইন্টারন্যাশনালি আমি কমেন্ট্রিও করেছি। আমার সবসময় ইচ্ছা ছিল যে ক্রিকেটের সাথেই থাকার। কিন্তু ক্রিকেট তো একটা এমন খেলা, বা যে কোনো খেলায় একটা সার্টেন এজ পর্যন্ত আপনি খেলতে পারবেন, সার্টেন সময় পর্যন্ত খেলতে পারবেন, তারপরে আপনাকে অন্য কিছু বেছে নিতে হবে। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটের মধ্যেই থাকবো, যার কারণে আম্পায়ারিং এমন একটা জিনিস যে ক্রিকেট খেলায় যেই ফিলটা আমি পেতাম, ক্রিকেট মাঠের মাঝখানে থাকা সেই এক্সাইটমেন্টটা, সেটা আমি আম্পায়ারিংয়ে আরও বেশি পাই। ক্রিকেট খেলায় হারলে মন খারাপ হতো, জিতলে খুব বেশি খুশি হতাম, হারলে কান্নাকাটি করতাম, মন খারাপ হতো। বাট এখন আমি সবসময় জিতি। আমার ভালো দিন যখন যায়, খুব ভালো ডিসিশন দেই, সবসময় আমি জিতি। কোনো দল হারলে বা জিতলে আমার কোনো কিছু ইফেক্ট করে না। আমার ভালো পারফরমেন্স হওয়াটা জরুরি। আমার ভালো পারফরমেন্স হলে এখন হারের মানে সুযোগটা খুব কম থাকে। পারফরমেন্সের ব্যাপারটা চলে এসেছে। আম্পায়ারিং এর বিষয়টা শুনবো, কিন্তু তার আগে জানতে চাই যখন আপনি খেলতেন সেই সময়কার কোনো চ্যালেঞ্জ আছে কিনা? কারণ বাংলাদেশে আমরা দেখি যে নারীরা সাধারণ একটা কাজ করতে গেলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয় ঘরের বাইরে। সেখানে ক্রিকেট খেলতে যেতেন যখন, আপনার এলাকায় যখন খেলতেন, সেই শৈশবের গল্পগুলো যদি একটু বলেন। ক্রিকেট খেলাটাই একটা চ্যালেঞ্জের বিষয়। সবাই ক্রিকেট খেলাটাকে সাপোর্ট করে না। সেখানে একজন মেয়ে হয়ে ক্রিকেট খেলাটা সবসময় চ্যালেঞ্জিং ছিল। আমি আমার পরিবারের কাছে সবসময় সাপোর্ট পেয়েছি। আমার বাবা-মা সবসময় খুবই সাপোর্টিভ ছিল। শৈশবে তো মানুষ স্বপ্ন নিয়ে খেলাটা শুরু করে। মেয়েরা যেমন অন্যান্য খেলাগুলো খেলতো, সেগুলো আমি কখনোই হয়তোবা খেলিনি। সবসময় আমি ক্রিকেটটাই খেলতাম। সো এই ক্ষেত্রে আমি বলব যে এই সাপোর্টটা আমি পরিবার থেকে পেয়েছি। আমাকে ছেলেদের সাথে অ্যালাউ করেছে ক্রিকেট খেলতে। পরিবার থেকে সাপোর্ট থাকার পরেও আশেপাশের মানুষজন তো অনেক ধরনের কথা বলতেন এবং বাবা সবসময় মা বলবেন। বলতো না যে এখন পড়তে বসো, ক্রিকেট খেলতে হবে না, না, সেরকম পড়ার হতো না? সময়টা তো পড়তাম। বাবা-মার এই সময়টা আমার ভাগ ছিল সবসময় যে কখন আমি ক্রিকেট খেলবো, কখন আমি পড়বো। সন্ধ্যা আজানের আগে বাসায় ঢুকতে হতো। ১ মিনিট মানে আ দেরি হলে তো মার প্রতিদিনই খেতাম আমি আম্মুর কাছে। তো একটু দুষ্টু না থাকলে আসলে আপনি জীবনে খুব বেশি ইমপ্রুভ করতে পারবেন না। সো আমি ছোটবেলায় একটু দুষ্ট ছিলাম, ক্রিকেট খেলতাম, মার খেতাম, সবই ঠিক ছিল। যার কারণে আমার মনে হয় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। পরিবারের সাপোর্টটা পেয়েছেন সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আশেপাশের মানুষজন বলতো না যে একসময় বড় হবে, আমাদের সমাজে যে ট্রমাগুলো থাকে যে একসময় বড় হবে, একে বিয়ে দিতে হবে, একটি পরিবার সামলাবে, কিভাবে ক্রিকেট এবং পরিবার দুটি পেশা একসঙ্গে নিবে, এই কথাগুলো কখনো শুনেছেন কিনা? ওই কথাগুলোর আগেই আমি আসলে এস্টাবলিশড হয়ে গেছি। আর স্বাভাবিক যে সবাই, আমার যেমন কাজিনরা গ্রামে থাকতেন, বা কাজিনদের একটা সার্টেন এইজে বিয়ে হয়ে গেছে। ছোট বোনরাও যখন গ্রামে থাকছেন, তাদের আমার আগে বিয়ে হয়ে গেছে। মানে বিয়ের বয়স হওয়ার আগেই হয়তো অনেকের বিয়ে হয়ে গেছে। তখন তো আশেপাশের মানুষজন বা আত্মীয়স্বজনের কাছে শুনতে হয়েছে, কি ব্যাপার, ওর বিয়ে কেন এখন এত দেরি হচ্ছে? বাবা-মার একটা টেনশন থাকে। বাট আমি এদিক থেকে লাকি যে আমার বাবা-মা আমাকে ছোটবেলা থেকেই এভাবে বড় করেছেন। আমার বাবা সবকিছুতে সাপোর্ট করেছেন। স্বপ্নটা আমার একার না, আমার মায়েরও স্বপ্ন ছিল। আমার নামটাও আমার আসলে মা রেখেছেন। ওনারা সবসময় আমাকে ছোটবেলা থেকে, আম্মু খেলাধুলা করিয়েছেন, গান থেকে শুরু করে কবিতা আবৃত্তি, বিতর্ক সবকিছু করিয়েছেন। আমার আম্মু আব্বু চাইতেন যে আমি এভাবে বড় হই। একজন নারী ক্রিকেটার যখন খেলে, একজন জেসি যখন খেলে, তখন নিশ্চয়ই আরও অনেক নারীরা ইন্সপায়ার হয়, তাদের অনুপ্রেরণার জায়গা হন। তেমন পেয়েছেন কিনা? আপনাদের যারা জুনিয়র ছিল, ছোটরা এসে বলতো কিনা? না, অবশ্যই। যে দেখেন, আমরা তো একটা বাধা পেরিয়ে বাংলাদেশে ক্রিকেটটা শুরু করেছি। আর এখন তো সবকিছু অনেকটাই স্বাভাবিক বলতে গেলে। যে আমরা যেই লড়াইটা করে বাংলাদেশে ক্রিকেটটা প্রতিষ্ঠা করেছি, সেটা দেখে অনেক যারা স্বপ্ন দেখেছে ক্রিকেটার হতে, বা আমাদেরকে দেখে অনেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছে যে না ঠিক আছে, জেসি আপু এটা করেছে, তিনি সাকসেস, আমি মানে যেন। আন্ডার 19 থেকে হয়তো একজন এসে বলতো কিনা যে জেসি আপু আমি আপনার মতো খেলতে চাই, বা এরকম কিছু, এরকম কোনো ঘটনা আছে কিনা আমাদের সাথে না, share করবেন? ডেফিনিটলি যে সবাই আসলে আমাদেরকে দেখেই তো এই জায়গাটায় এসেছে, এবং আমি নিজেও অনেক প্লেয়ারদেরকে আসলে ন্যাশনাল টিমে এনেছি, তাদেরকে ছোটবেলা থেকে আমার টিমে খেলিয়েছি, তাদেরকে ক্রিকেটার বানিয়েছি, আজকে এই পর্যন্ত তাদেরকে নিয়ে এসেছি। সো ওভাবে যদি বলি, ডেফিনেটলি আরও অনেককেই আমি নিয়েও এসেছি এবং আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে। একটু পরিবারের গল্প শুনতে চাই। আপনার মিষ্টি একটা সন্তান রয়েছে, তার গল্প একটু শুনতে চাই। হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, ওর ৮ বছর বয়স। সো ওর নাম শেখ জুনায়না মানহা। তো ও আসলে ওইভাবেই বড় হয়েছে। মাকে ছাড়াই বড় হয়েছে। মা থাকলেই বরঞ্চ মাঝে, মাঝে একটু বলে যে মা থাকলে শাসন করে।
বা মা থাকলে বিছানায় আরামে ঘুমোতে পারে না, মায়ের জায়গাটা মা নেয়, আমি না থাকলে খুশি হয় যে আমার জায়গাটা তো ও দখল করে নিতে পারে। এখন তো আপনি আম্পায়ার, যখন আম্পায়ারিং করেন তখন তো সারাটা দিন, পুরো সকালবেলা শুরু হয়, আমরা দেখি খেলাগুলো একদম সন্ধ্যা পর্যন্ত, হয়তো সারাটা দিন বাসার বাইরে থাকছেন, হয়তো ফোনও ধরতে পারছেন না। তখন কিভাবে ব্যালেন্স করেন, বা আপনার বাচ্চা বা পরিবারের লোকজন? আমার হাজবেন্ড খুবই সাপোর্টিভ, আমার শ্বশুর শাশুড়ি। বিয়ের পরে খেলাটা কন্টিনিউ করাও ডিফিকাল্ট ছিল, আমার বেবি হওয়ার পরে খেলাটা কন্টিনিউ করা আরও বেশি ডিফিকাল্ট ছিল। বাট আমি সবসময় এদের কাছ থেকে বিয়ের আগে যেমন আমার বাবা মার কাছ থেকে সাপোর্ট পেয়েছি, বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ডের কাছে সাপোর্ট পেয়েছি, এবং আমার মেয়ে হওয়ার পরে তার কাছ থেকেও সাপোর্টটা আসলে পেয়েছি। আমার মেয়েও যদি আসলে আমাকে ছাড়া থাকতে না পারতো বা আমি সেই জিনিসটা ব্যালেন্স করতে না পারতাম, তাহলে আমার আসলে এই ক্যারিয়ারটা খুবই ডিফিকাল্ট হতো। এখন যেমন যেটা হয় যে মাসে হয়তো বা আমি ২ দিন, ৩ দিন, ৪ দিন হাইয়েস্ট বাসায় থাকি। বছরে আমার সবগুলো দিন মিলিয়ে হয়তোবা ১ মাসও নেই যে আমি বাংলাদেশে আছি, বাসায় আছি। সেই ক্ষেত্রে তো আসলে সবার জন্য ডিফিকাল্ট। আমার নিজের জন্যও ডিফিকাল্ট যে ফ্যামিলি ছাড়া লম্বা সময় থাকছি। খেলার একটা প্রেশার থাকে, মানসিক, কিন্তু শারীরিক সবাই সবকিছু। যখন হ্যাঁ, সবাইকে সহযোগিতা করে তখনই বোধহয় এভাবে এগিয়ে যাওয়া হ্যাঁ, যায়। এটাই। ব্যক্তি জীবনের গল্প শুনলাম, ক্রিকেটের গল্প শুনতে চাই, বাংলাদেশের ক্রিকেট নিয়ে জানতে চাই। আপনার কাছে যদি এই প্রশ্নটা করি, যে আমরা যে যদি বলি বাংলাদেশের পুরুষ ক্রিকেট টিম, তাদের মিডিয়াতে যে পরিমাণে আমরা দেখি, তাদের সুযোগ সুবিধার জায়গাটা যেরকম দেখি, নারী ক্রিকেটারদের একটু তুলনামূলক বোধহয় কম। আপনার দৃষ্টিভঙ্গি কি? ছেলেদের যত স্পন্সর থাকে, ছেলেরা ক্রিকেট শুরু করেছে অনেক বছর হলো, অনেক দিন হলো। ছেলেদের ক্রিকেটটা ভালো করাতেই তো আসলে আজকে আমরা মেয়েদের ক্রিকেটটা বাংলাদেশে শুরু করতে পেরেছি এবং এই জায়গায় আসতে পেরেছি। বাট আপনি যদি রেজাল্টের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু মেয়েরা এশিয়া কাপ জিতেছে, যেটা ছেলেরা এখন পর্যন্ত করতে পারেনি। বাট হ্যাঁ, ধীরে ধীরে জিনিসগুলো ইমপ্রুভ হচ্ছে। একবারে তো সবকিছু হবে না। আমরা যতই বলি না কেন নারী পুরুষ সমান অধিকার, বাট সব ক্ষেত্রেই আমার মনে হয় যে একটু হলেও নারীরা এই ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে। বাট সময়ের সাথে সাথে জিনিসগুলো আরো ইমপ্রুভ হবে আশা করছি। পথটা তো আপনারাই তৈরি করেছেন বাংলাদেশের নারীদের ক্রিকেটের জন্য, তো সেখানে একেবারে বিকেএসপি থেকে যদি আমরা জিজ্ঞেস করি, সেই সময়কার প্র্যাকটিসে কোনো বৈষম্য কিংবা মন খারাপ হতো কিনা, যে এরা এটা বেশি পাচ্ছে সুযোগ, আমি একটু কম পাচ্ছি, এরকম কিছু হয়েছে না, কিনা? বিকেএসপি এমন একটা জায়গা, সেখানে কারো কম বেশি সুযোগ পাওয়ার কিছু নেই। ছেলেদের প্র্যাকটিস আলাদা হয়, মেয়েদের প্র্যাকটিস আলাদা হয় এবং সবাইকে সমান পরিমাণে করানো হয়। ওখানে আসলে ওই জায়গাটায় আপনি কোনো বৈষম্য দেখবেন না। ওখানে সবার জন্য সমান অধিকার। বিকেএসপিতে প্র্যাকটিস বলেন, অন্যান্য ফ্যাসিলিটিস সবাই সমান পেত। সবথেকে ভালো প্লেয়ারটাও যেভাবে অ্যাটেনশন পেত, সবথেকে আমার মনে হয় যে একটু উইক প্লেয়ারটাও সেরকমই সাপোর্ট পেত। এই ক্ষেত্রে বিকেএসপি আমি বলব যে মানে পুরোপুরি একটা নির্ভরযোগ্য জায়গা, যেখান থেকে আপনি যদি দেখেন বাংলাদেশের বেশিরভাগ খেলায় 90% ন্যাশনাল প্লেয়ার বিকেএসপি থেকে আসে। সেটা সব খেলা, সেটা শুধু ক্রিকেট না, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, যাই বলেন না কেন। সো এই জায়গাটায় বিকেএসপির অবদান সব থেকে বেশি। বাট আমরা এই জায়গায় যখন আমরা আসি জাতীয় পর্যায়ে, তখন হ্যাঁ, ওই ব্যাপারগুলো যেহেতু স্পন্সরের ব্যাপার বলেন, স্যালারি বলেন, সেই ক্ষেত্রে নারীরা অনেকটা পিছিয়ে আছে। সেটা ফুটবল, ক্রিকেট, সব গেমসেই আছে। সব গেমসেই আমরা দেখতে পাই। যদি একটু জিজ্ঞেস করি, এই যে আপনি যখন আম্পায়ার হিসেবে দেশের বাইরে যান, আমরা তো বেশি দেখি যে পুরুষ আম্পায়ার, ইন্টারন্যাশনালিও পুরুষ আম্পায়ার বেশি, সেখানে নারী আম্পায়ার হিসেবে কোনো প্লেয়াররা কিংবা টিমের লোকজন আলাদা কোনো দৃষ্টিভঙ্গি থাকে কিনা? সেটা দেশের বাইরে হয় না, দেশের হ্যাঁ, মধ্যে আসলে এর আগে হতো। এখনো জিনিসটা অনেকটাই কমে গেছে। দেশের বাইরে কোনোভাবেই হয় না। দেশের বাইরে কখনোই ওরা মনে করে না ছেলে না মেয়ে। আমরা জাস্ট আমাদের কাজ করছি। আমাদের কাজ তো একটাই, আম্পায়ারিং করা, সঠিক সিদ্ধান্ত আম্পায়ারিং দেয়া। করতে যে বাংলাদেশে আম্পায়ার তৈরির ক্ষেত্রে কিভাবে কাজ করছে বাংলাদেশ, আসলে কি করছে? একজন অস্ট্রেলিয়ান কিংবা ইন্ডিয়ানরা যেভাবে যত বেশি আম্পায়ার দেখি আমরা, বাংলাদেশে তত তো দেখি না। দেখেন, আমরা মেয়ে আম্পায়াররা শুরু করেছি ২ থেকে ২.৫ বছর হলো। সেই হিসেবে আমি বলব বাংলাদেশ অনেক এগিয়ে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার থেকেও আমি বলব অনেক এগিয়ে। কারণ বাংলাদেশে আমরা ১ম এই শুরু করেছি ধরেন হাতে গোনা ৪-৫ জন মেয়ে। বাট এই বছরে আরও ২৫ জন মেয়ে আম্পায়ারিং পাস করেছে এবং আম্পায়ারিং করা শুরু করেছে। এবং সব মিলিয়ে আমি যদি বলি, বাংলাদেশে এখন পাস করা মেয়ে আম্পায়ার হবে আপনার ৩০-৩৫ জনের মতো। সেই হিসেবে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়াতেও এত মেয়ে আম্পায়ার নেই। আমরা অনেক এগিয়ে গেছি। এবং আম্পায়ারিংটা আমি ডেফিনিটলি বলতে পারি, ক্রিকেটে আমাকে দেখে কতজন এসছে আমি জানি না, বাট আম্পায়ারিং আমি দেখে বলতে পারি যে আম্পায়ারিংয়ে বাংলাদেশে আমাকে দেখে সবাই এসছে। আমি যখন শুরু করেছি এই জিনিসটা এবং আমি একটা জায়গায় পর্যন্ত যখন গেছি, তখন আপনি এখন নতুন যাদেরকে জিজ্ঞেস করবেন, আমার মনে হয় 99% মেয়ে বলবে যে আমি তাদের আইডল এবং আমাকে দেখে তারা এসছে এবং আমাকে দেখে তারা অনুপ্রাণিত হয়েছে। আম্পায়ারিং যে মেয়েদের জন্য একটা ভালো পেশা হতে পারে,
এখানে উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে। এটা তো আসলে সবাই আগে মানে ভবিষ্যৎটা এনশিওর করবে যে আমি এখানে শ্রম দিচ্ছি, কাজ করছি, এখানে আমার ফিনান্সিয়াল বেনিফিটটা কি, আমার ভবিষ্যৎ কতটুকু উজ্জ্বল, সেটা যখন দেখেছে যে না এই জায়গাটা অনেক ভালো সুযোগ রয়েছে, এখানে মেয়েরা আসলে ভালো করতে পারবে কম সময়ে, যদি ভালো করে তাহলে আপনি ওয়ার্ল্ডেও নাম্বার 1 হতে পারেন। খেলায় সেটা খুবই ডিফিকাল্ট। আপনি যদি ফিজিক্যালি ফিটনেসের কথা বলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে, ইন্ডিয়ার সাথে হয়তো বা বাংলাদেশের মেয়েদের অনেক পার্থক্য রয়েছে, বাট আম্পায়ারিংয়ে কিন্তু এই পার্থক্যগুলো কোনো ব্যাপার না। আম্পায়ারিং আপনি যদি ভালো করেন আপনি ওয়ার্ল্ডে 1 নম্বর হতে পারেন। সো এখানে আমাদের ভবিষ্যৎটা অনেক এই ভালো। জায়গাটা, এই পথটা তৈরি হয়েছে। যখন ক্রিকেট খেলতেন, কমেন্ট্রি করতেন কিংবা আম্পায়ারিং, কোন জায়গাটাকে বেশি পছন্দ করেন আপনি? আমার প্রথম ভালোবাসা ক্রিকেট বলতে হবে। সো ক্রিকেটটা ভালোবাসি দেখে আমি কমেন্ট্রি করেছি, ক্রিকেটটা ভালোবাসি দেখে আমি আম্পায়ারিং করছি। ক্রিকেটটা আমি যদি এনজয় না করতাম, আম্পায়ারিং কিন্তু খুবই কষ্টের একটা কাজ। আপনি আসলে ক্রিকেটের সাথে থাকতে হ্যাঁ, চান। ক্রিকেটের সাথে থাকতে ক্রিকেটের চাই। মানুষ ক্রিকেটের সাথে থাকতে চান। অবশ্যই। একটু জানতে চাই, এই খেলাধুলার বাইরে যখন ম্যাচ থাকে না, তখন কি করেন? সময়টা কিভাবে কাটে? মুভি দেখতে খুবই ভালোবাসি। একটু ফ্রি সময় পেলে মুভি দেখি, একটু ঘুরতে যাই। ঘুরতে যাওয়া আমার আমরা খুব কম সময় পাই। যখনই বাসায় থাকি আমি একটু ফ্যামিলিকে নিয়ে বাইরে ঘুরতে যাই। যতটুকু সময় আমার ফ্যামিলির সাথে যেন আমি দিই। 10 বছর পরে জেসি নিজেকে আর কি করতে চায়, কোথায় দেখতে চায়? আমি ওয়ার্ল্ডের 1 নম্বর আম্পায়ার হতে চাই ডেফিনিটলি। এখন হয়তো ওয়ার্ল্ডের 10 নম্বরে আছি। 5 বছর পরে আমি 1 নম্বরে যেতে চাই। এটার জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, আরও অনেক দূর। স্বপ্নটা আমি ওখানেই সেট করেছি, সবথেকে উপরে সেট করেছি। ক্রিকেটের নাম বললেও ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এগিয়ে থাকে। আম্পায়ারদের ক্ষেত্রেও হয়তো বা এই বৈষম্যটা এখনও আছে। একটা সময় যেন এমন জায়গায় নিয়ে আসতে পারি বাংলাদেশের আম্পায়ারদের, যেন এক কথায় বলতে পারে যে না, বাংলাদেশের বেস্ট আম্পায়াররা আছে। বাংলাদেশের পতাকাটা যখন আপনারা বহন করেন, ক্রিকেটার হিসাবে বলি কিংবা আম্পায়ার হিসাবেই বলি, নামের সাথে তো সবসময় দেশটা আমরা দেখতে পাই, টেলিভিশনেও যখন দেখি, তখন অনুভূতিটা কেমন হয়? লাল সবুজের পতাকা মানে ধারণ করার থেকে আনন্দ আর কিছু নেই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাজে দেশের বাইরে, তখন ওই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের মানে অন্যরকম একটা অনুভূতি আসলে সবসময়। লাল সবুজ দেখেই তো আমরা আসলে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেটা আমাদের আমরা ধারণ করেছি। এবং আমরা যখন আম্পায়ারিং করি, দুটো দলের খেলা হয়, খেলার শুরুতে কিন্তু জাতীয় সঙ্গীত হয়। প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীত আমাকে আসলে অন্যরকম একটা অনুভূতি দেয়, যে একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, সবাই যখন তাদের জাতীয় সঙ্গীত গায়, আলাদা একটা অনুভূতি। এবং বাংলাদেশেরটার সময় তো আমাদের চোখ দিয়ে পানি চলে আসে। এটা যতবারই শুনি ততবারই তাই হয়। বাহ! ক্রিকেটার জেসি খেলাধুলার বাইরে ঘুরতে পছন্দ করে, আমরা জানলাম। সময় পেলে বাইরে ঘুরতে যায়। কখনো গান করেছেন কিনা, কিংবা ছোটবেলা থেকেই শুধু খেলাধুলার মধ্যেই ছিলেন কিনা? না, নাকি গান করা বন্ধুদের হয়েছে। সঙ্গে গান করেছেন, কবিতা পড়েছেন? ছোটবেলায় যেটা বললাম যে আমার আম্মু সবকিছুই শিখিয়েছেন। গানের কম্পিটিশনে গান করেছি, কবিতা আবৃত্তি করেছি, বিতর্ক প্রতিযোগিতা করেছি। সবকিছু এই সবসময় প্রথমই হয়েছি, কখনো আমি দ্বিতীয় হইনি। আম্মু আমাকে ওভাবেই শিখিয়েছেন। ক্লাসেও সবসময় প্রথম হয়েছি। সবকিছু করা হয়েছে ছোটবেলায়, বাট বড় হয়ে তো একটা ক্রিকেট নিয়েই আছি আসলে, অন্য কিছু করা হয় না। বাট টিভি শো ওই এগুলোর সাথে রিলেটেড আসলে। ছোটবেলায় যেগুলো শিখেছি সেখান থেকে আসলে বড় হয়ে কমেন্ট্রি, টিভি শো বলেন, আম্পায়ারিংও অনেক কিছু আছে যেটা আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। একদমই। নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? সবার জীবনে আসলে অনেক ধরনের স্বপ্ন থাকে, যে যেটাই স্বপ্ন দেখুক না কেন, আমার বিশ্বাস যে সেটা নিয়ে যদি তারা কাজ করে, হার্ডওয়ার্ক করে, একটা সময় সেটা তারা পাবে। সো সেই স্বপ্নটা ধরে ওই পথে এগোতে হবে, তাহলেই তারা সাকসেস হতে পারবে। একজন নারী, সে যদি তার আপন আলোয় উদ্ভাসিত হতে চায়, সেখানে অনেক সময় আমরা শুনি অনেক বাধা বিপত্তি। সেই বাধা বিপত্তিগুলো আসলে সে শক্তিটা কোথায় পাবে? আপনার মতো শক্তি কিভাবে অর্জন করবে? বাধা সবসময়ই থাকবে, নারীদের ক্ষেত্রে আরও বেশি থাকবে। কিন্তু আপনি যদি ডিটারমাইন হন যে আমি এটা হতে চাই জীবনে, আপনার সেই সাহসটা থাকতে তো হবে। আপনার সাহস না থাকলে আপনি সেই মানে যতই আপনাকে সবাই সাপোর্ট করে, তারপরে কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না। এর জন্য আমার মনে হয় যে সাহস থাকতে হবে, লক্ষ্যে স্থির থাকতে হবে, এবং সেটার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর আশা করি যে যদি কেউ এই মানে দৃঢ় প্রকল্প নেয়, তাহলে সেটা সবসময় সাকসেস হয়। এই যে এত গল্প করছি আমরা, খুব জানতে ইচ্ছে করছে যে ক্রিকেট খেলতে যে দেশে কিংবা বিদেশে কোথাও কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা, যেটা আপনার বারবার মনে পড়ে? ঈদগুলো দেশের বাইরে করতে হয়েছে অনেক সময়। তো এমনও হয়েছে যে ঈদের দিন আমাদের খেলতে হয়েছে। সো এটা আসলে ভালো নাকি মন খারাপের ব্যাপার তা না, তবে এমনও হয়েছে যে একবার আমরা ঈদের দিন হেরে গেছি এবং আমরা সারাক্ষণ মানে ঈদের এনজয় করা তো দূরের কথা, সেটা আমরা ওই সময় চায়নায় ছিলাম। 2010 সালে ফাইনাল খেলা ছিল আমাদের পাকিস্তানের সাথে। সো আমরা যদিও সিলভার পেয়েছিলাম, বাট ঈদের দিনও আমাদের খেলতে হয়েছে। প্রত্যাশা করেছিলেন যে ঈদের দিন জিতবো। আম্পায়ারিং করতে গিয়ে আমি যখন জাস্ট 2 বছর আগে
ছেলেদের ক্রিকেট করছিলাম, ক্রিস গেইলের এলবিডব্লিউ দিয়েছিলাম, হুম। তখন ক্রিস গেইল রিভিউ নিয়েছিল এবং সেটা আমার ডিসিশনটাই ঠিক ছিল। তারপর থেকে আমার মনে হয় মানুষ আমাকে আরো বেশি চিনে। সো অনেক প্রাপ্তি যেখানে রয়েছে ছোট ছোট জিনিস, বাট এই জিনিসগুলো আসলে খুবই নাড়া দেয় যে মানে এই যে ক্রিস গেল কিংবা বিরাট কোহলি, হ্যাঁ, এদেরকে আউট হয়ে গেল, তো তখন হচ্ছে যে আপনি বললেন যে হ্যাঁ এটা রান আউট হলো বা কিছু একটা, হ্যাঁ, তখন মানে কি হয়, ভিতরে কোনো ভয় লাগে যে আপনি অনেক বড় ক্রিকেটার, তারপরও তারাও তো আন্তর্জাতিক মানে ক্রিকেটার হলো কিনা, নাকি এরকম কিছু হয় কিনা, না মিশ্র ভয় কোনো অনুভূতি হয় কিনা? না ভয় লাগে না ডেফিনেটলি, কারণ হচ্ছে আমি যখন দেই আমি নিশ্চিত হয়েই দিই। আমার সবসময় যে ঠিক হবে সেটাও না, ডেফিনেটলি এলবিডব্লিউর ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় অনেক চ্যালেঞ্জিং হয়। এবং যেটা হয় যে হারমনপ্রীত কৌর আছে ইন্ডিয়ার ক্যাপ্টেন, সে সব থেকে ডিফিকাল্ট প্লেয়ার আম্পায়ারিং করা, সবসময় আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে যায়, একটু অ্যাগ্রেসিভ ভাব। এবং আমি সবসময় এই পর্যন্ত আমার ক্যারিয়ারে সব থেকে বেশি ইন্ডিয়ার ম্যাচই করেছি এবং সব থেকে বেশি ওর সাথেই আমার কাজ করতে হয়েছে। বাট আমার এটা ভালো লাগে যে যখন এই ধরনের প্লেয়ারদের আমার খুব পছন্দ, যারা চ্যালেঞ্জ করে এবং আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সো এটা ভালো লাগার বিষয়। আম্পায়াররা বোধহয় সচেতন থাকে। সচেতন বলতে দেখেন, এটা তো আপনাদের আমার তো নিজেদেরও প্রতি পারফরমেন্স শো করার মুহূর্তেই ব্যাপার। বোধহয় সচেতন থাকতে হয়। প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি বলে, মানে প্লেয়ারদের জন্য যেমন একটা ব্যাটার একটা বাজে শট খেললে আউট হবার ভয় থাকে, কিন্তু আমাদের তো একটা হোয়াইট বলও আমাদের ঠিক মতো দিতে হয়, নো বলও ঠিক মতো দিতে হয়, এলবিডব্লিউ সব কিছু। সো আমাদের কাজটা আরও কঠিন, বাইরে থেকে দেখলে কিছুই মনে হয় না, বাট একজন আম্পায়ারই জানে যে আমাদের কাজটা কত বেশি কঠিন। এই ভীষণ কঠিন কাজটি আপনি সাফল্যের সঙ্গে করছেন। আপনার এই পুরো জীবনের এই অর্জনগুলো যদি উৎসর্গ করতে বলি, কাকে উৎসর্গ করবেন? প্রথমত আমার বাবা মা, এবং পরবর্তীতে আমি আমার হাজব্যান্ডের কথা বলতে চাই, কারণ আমার হাজব্যান্ড সবসময়ই সাপোর্টিভ। বিয়ের পরে, বেবি হওয়ার পরে একজন হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া আসলে আমাদের এশিয়াতে আসলে খুব বেশি দূর যেতে পারে না। তো সে সবসময় আমাকে সাপোর্ট করে, সবসময় তার রিভিউটা আমাকে দেয় যে হ্যাঁ তুমি এই কাজটা করলে আর একটু ভালো হতো, এটা করো ভালো হয়। সো ডেফিনেটলি এই তিনজনকে আমি বলবো আমার জীবনে সব থেকে বেশি গুরুত্ব তাদের, মানে তাদের জন্য আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। বাংলাদেশে আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরিতে আপনি কি সাজেশন দিবেন যে কি করণীয় নারীদের জন্য? প্রথমত বলতে হবে যে মেন্টালি খুব স্ট্রং হতে হবে, কারণ সবাই সবাই বলে যে নারীরা একটু আবেগী, একটু একটু নরম মন মানসিকতার হয়, সেটা হলে আসলে আম্পায়ারিং করা যাবে না। কারণ আম্পায়ারিং করলে আপনাকে 11 জন যখন হাউস দ্যাট বলবে, আপনি সবাই বলবে আউট, আপনি একা বলবেন নট আউট, তার মানে আপনাকে মেন্টালি অনেক স্ট্রং হতে হবে, খুবই কনফিডেন্ট হতে হবে। সেই জিনিসগুলো আগে আসলে মেন্টালি ব্যাপারটা খুব বেশি এখানে। সো মেন্টালি আপনি যত স্ট্রং হতে পারবেন, যত পজিটিভ হতে পারবেন, অনেক খারাপ দিন যাবে, আপনি হয়তো একটা ভুল ডিসিশন দিবেন, আপনার কাছে খারাপ লাগবে, বাট সেটা প্রথম ওভারে হতে পারে, সেখানে আপনার আরও 99টা ওভার বাকি আছে সারাদিনে, ম্যাচটা শেষ করে হ্যাঁ শেষ আসতে করতে হবে। হবে। সো একটা খারাপ ডিসিশনের পরেও কিন্তু আপনার 99 ওভার ভালোভাবে আসতে হবে। সো এই মেন্টালি স্ট্রেংথটা খুব বেশি দরকার এখানে। বাংলাদেশের নারী ক্রিকেট দলকে আপনি কোন জায়গায় দেখতে চান? আমার একটাই স্বপ্ন বাংলাদেশের নারী দলকে নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের নারী দল ছেলেদের আগে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিতবে, এবং সেটা জিতবে, সেটা আমি লিখেও দিতে পারি। কারণ আপনি দেখেন ছেলেদের আগে বাংলাদেশের নারী দলটা এশিয়া কাপ জিতেছে, এবং আমাদের পথ চলা খুব বেশি দিনের নয়। সেই অল্প সময়ে আমরা অনেক ভালো কিছু করেছি, এবং অনেক প্রতিভাবান নারী ক্রিকেটার বাংলাদেশে রয়েছে এবং ভবিষ্যতেও হবে। এবং জুনিয়র ক্রিকেটাররা যারা এখন ধরেন 7, 8, 9-এ পড়ে বিকেএসপিতে, আপনি দেখলে হয়তো অবাক হয়ে যাবে যে এত ভালো ভালো ক্রিকেটার বাংলাদেশে আছে, পাইপলাইনে অনেক ভালো ভালো ক্রিকেটার রয়েছে। এবং আমার স্বপ্ন একটাই যে বাংলাদেশ নারী দল বিশ্বকাপ জিতবে। বাংলাদেশের নাম আপনি যেভাবে উজ্জ্বল করছেন, এভাবেই উজ্জ্বল করে যান বিশ্ব দরবারে, সেই প্রত্যাশাই রাখছি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপন আলোয় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে, যেখানে আমাদের আপন আলোয় থাকবে কোনো একজন সাফল্যগাথা নারীর গল্প, যিনি আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের চারপাশকে সুন্দর করছে, সমৃদ্ধ করছে এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার আলো যোগাচ্ছে। সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন।